৪২ বছর বয়সে রীতিমতো বিব্রত অবস্থায় বসে আছি পাত্রীপক্ষের সামনে। আমার কানের দুপাশে উঁকি দেওয়া কাঁচা পাকা চুলে আজ মা যদিও কলপ লাগিয়ে দিয়েছেন বলে আরো বেশি বিব্রত লাগছে। আমার সামনে ৩ জোড়া চোখ উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে। আমি ঘামছি, মাথা নিচু করে বসে আছি। বাবা মারা যাওয়ার পর সংসারের হাল ধরতে গিয়ে, ছোট ভাই বোনেদের মানুষ করতে গিয়ে মেঘে মেঘে যখন বেলা বয়ে যাচ্ছিল, তখনই বুঝতে পেরেছিলাম, কিন্তু স্বার্থপরের মতন নিজের চাহিদার কথা জানান দিতে পারিনি। ছোট বোন ৩টার বিয়ে দিয়ে নিজে সংসার করব ভেবে রেখেছি, কিন্তু মায়ের আবদার ছোট ভাইটার যেন একটা গতি করে দিই। বিয়ে করে ফেললে পরের মেয়ের মন্ত্রণায় পড়ে যাব। বাবা হারা মায়ের ছোট ছেলেটা জলে ভেসে যাবে। অবশেষে ভাইয়ের চাকরি হতেই শুনলাম সে গোপনে বছরখানেক আগেই বিয়ে করে ফেলেছে। মনে মনে হাসলাম। হায়, কি বিচিত্র পৃথিবী! সবাই নিজের মতন গুছিয়ে নিয়েছে নিজেদের, একমাত্র আমি অগোছালো হয়ে রয়ে গেলাম। ততদিনে আমার 40 পার হয়ে গেছে। সিদ্ধান্ত নিয়েই ফেলেছি মনে মনে, বিয়ে আর করব না। কিন্তু এখন মা আমার জন্য পাত্রী খুঁজছেন। বহুভাবে বুঝিয়েছি, কিন্তু মা গোঁ ধরে বসে আছেন। আজকে একেবারে নাছোড়বান্দা হয়ে আমাকে নিয়ে এসেছেন পাত্রীর বাড়ি। পাত্রী 23 বছর বয়সী, উচ্চ মাধ্যমিক পাশের পর তার আর পড়াশোনা হয়নি। বাবা কাপড়ের ব্যবসায়ী। পাত্রীর নাম সানজিদা আক্তার, সাজু। এক ভাই, 2 বোনের মধ্যে সবার ছোট। বড় বোনের বিয়ে হয়ে গেছে, ভাই মধ্যপ্রাচ্যে থাকে। সাজুর মা শয্যাশায়ী বহু বছর ধরে। বড় বোন জামাই সহ ওদের বাড়িতে থাকে। বর্তমানে আমার সামনে বসে আছেন সাজুর বাবা আব্দুস সালাম, সাজু এবং সাজুর বড় বোন নাজু। আমার সাথে আমার মা এবং ঘটক। কোণে দেখার এক ফাঁকে আমাদের একান্তে কথা বলার সুযোগ দিতে চাইলেন সাজুর বাবা। আমার মা একটু গাঁইগুঁই করলেও যুগের চাহিদা হিসাবে মেনে নিলেন। নিজের অর্ধেক বয়সী এই মেয়ের সাথে কি কথা বলবো আমি ভেবে পাচ্ছি না। সাজুদের বাড়িটা মফসলে। সেমি পাকা বাড়ির সামনে এক টুকরো উঠোন। উঠোনের বাম পাশে ছোট একটা বাগান। বাগানের সামনে 2টো চেয়ার পেতে দেওয়া হলো। আমি প্রথমে কথা বললাম। আপনার কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করতে পারেন। আপনার বয়স শুনেছি 35, এটা কি সত্যি? কে বলেছে? ঘটক? হ্যাঁ, তবে আপনার মাও নাকি বাবাকে বলেছেন আপনার বয়স 35। আপনার কি মনে হয়? হবে হয়তো, আমি তো জানি না। আপনাকে দেখে মনে হয় বয়স আরো কম। আচ্ছা, আপনি এতদিন বিয়ে করেননি কেন? আপনার ছোট ভাই বোনরা তো অনেক আগেই সংসার পেতেছে, নাকি পছন্দের কাউকে পাননি? পরিবার সামলাতে সামলাতে কখন এত বয়স হলো টের পাইনি। আপনার পরিবার চেষ্টা করেনি? আমি মৃদু হেসে তাকে পাল্টা প্রশ্ন করলাম। আপনার নাম তো সঞ্জিদা। আমাকে সবাই সাজু বলে ডাকে। সাজু? আমি মিথ্যা বলতে পারি না। আমার বয়স 42। সে কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কি বলছেন? হ্যাঁ, এটা জানার পর আপনার আপত্তি থাকলে বলতে পারেন। এটা পরিবারের বড়রা সিদ্ধান্ত নেবে, আমি আর কি বলবো। একটা কথা জিজ্ঞেস করি? জি বলুন। আপনি ওভাবে ঘামছিলেন কেন? আপনি কি অসুস্থ? আসলে আমি একটু বিব্রত বোধ করছি। এর আগে আমি কখনো আনুষ্ঠানিকভাবে পাত্রী দেখতে যাইনি। কেমন যেন অদ্ভুত লাগছে এবং একটু লজ্জাও। এই বয়সে পাত্রী দেখতে আসা বিব্রতকর। সে মুখে হাত দিয়ে ফিকফিক করে হেসে ফেলল। তার হাসিতে শিশুসুলভ সারল্য রয়েছে এখনো। হঠাৎ করে মনে হলো মেয়েটার সাথে বিয়ে হলে রোজ ভোরবেলা এমন হাসি দেখার সুযোগ হতো। আবার মনে হলো আমাদের মধ্যে বয়সের বিস্তর ব্যবধান। এই ব্যবধান আসলেই কি পেরোনো সম্ভব? টুকটাক কথার পরে আমরা নেমে গেলাম। নেমে আসতেই মা জিজ্ঞেস করলো, মেয়ে কেমন দেখলাম? আমি বললাম, আমার পছন্দ হয়েছে। বিদায় নেওয়ার সময় সাজুর বাবা জানালেন তিনি তার ছেলের সাথে যোগাযোগ করে সিদ্ধান্ত জানাবেন। সাধারণত একথা ছেলেপক্ষ থেকে বলা হয়,
এই ক্ষেত্রে আমি একটু দুর্বল প্রার্থী না হলে ঘাটতি একটা বয়স। বড় বাজারে আমার মুরগির দোকান আছে, শিক্ষাগত যোগ্যতা কোনো মতে বিএ পাস, কিন্তু বয়স বেশি। সপ্তাহখানেক পরে ওরা জবাব দিল পাত্রের বয়স বেশি, তাই ওরা রাজি না। আমিও মাকে স্পষ্ট জানিয়ে দিলাম আমি বিয়ে আর করব না। এই বয়সে এসে লোকের সংসারে ব্যস্ত থাকে আর আমি বিয়ের পাত্রী খুঁজছি। মাও তারপর অনেক পাত্রীর ছবি বায়োডাটা দিল, কিন্তু ইচ্ছে হলো না। একদিন খবর পেলাম সাজুর বিয়ে হয়ে যাচ্ছে। আমি কেন জানি না মাঝে মাঝে সাজুর খবর রাখতে চাইতাম। আমার জীবন আবার আগের মতোই চলতে লাগলো, কিন্তু মনোজগতে বিশাল একটা পরিবর্তন ঘটলো। সারাদিন আমি কাজের ব্যস্ততায় কাটালেও রাতে ঘরে ফিরলেই মনে হয় সাজু আমার পাশে আছে। এক কাল্পনিক আবেশে থাকি। এইটুকু সুখ নিয়ে আমি ভালোই আছি। মাঝে মাঝে ভাবি ভালোই হলো, আমার অর্ধেক বয়স পার করে এসে বিয়ে হলে অ্যাডজাস্ট করতে সমস্যা হতো। 5 বছর পর সাজুর সাথে হঠাৎ দেখা শপিং মলে। আমি জুতা দেখছিলাম রুবাইয়ের জন্য। রুবাই আমার 3.5 বছরের মেয়ে। রাস্তার পাশে ডাস্টবিনে আমি ওকে কুড়িয়ে পাই। যেদিন রুবাইকে আনলাম, মা আমার দিকে কেমন করে যেন তাকালো, তারপর বলল, আর কত যে পাগলামি করবি বুঝি না। তারপর বেশ কয়েকদিন আমার সাথে ঝগড়া করে ছোট ভাইয়ের সাথে চলে গেল। সেই থেকে মেয়েকে নিয়ে আমি একাই থাকি। মেয়েকে আমি ঘুম পাড়িয়ে রেখে দোকানে যাই। 1 ঘন্টা পর পর এসে দেখে যাই। মাঝে মাঝে মাকে গিয়ে দেখে আসি। ভাই বোনেরা কেউ পারতপক্ষে আমার এখানে আসে না। আমাকে দেখতে পেয়ে সাজু ডাক দিল, এই যে শুনছেন? আমি ঘাড় ফিরিয়ে জবাব দিলাম, হ্যাঁ শুনছি, বলুন। আমায় চিনতে পেরেছেন? আমি সঞ্জিদা। জি চিনতে পেরেছি। কেমন আছেন? এই তো বেশ। আপনার খবর কি? ভালোই। আপনি এখানেই থাকেন এখন? হ্যাঁ, আমি তো এখানে গত 4 বছর ধরে ফুপুর বাসায় থাকি। কেনাকাটা করতে এলেন বুঝি? কি কি কিনলেন? এই তো অল্প কিছু জিনিস। সবই তো বাচ্চাদের জিনিস কিনলেন। আপনার কয়টা বাচ্চা? একটাই মেয়ে। আপনার হাজবেন্ড কি করেন? বেবি আছে? কটা? আমার সন্তান নেই। ও আচ্ছা আচ্ছা, আজ যাই। দেখা হয়ে ভালো লাগলো। আমিও মৃদু হেসে চলে এলাম। সাজুকে দেখার পর থেকে বিচিত্র অনুভূতি হচ্ছে। খুব দেখতে ইচ্ছে করছে সাজুর স্বামীকে, সাজুর সাজানো সংসারকে। অথচ সাজুকে আজকের আগে শুধু একবার মাত্র দেখেছি। আমাদের মধ্যে কোনো হৃদয় ঘটিত সম্পর্কও ছিল না। নাকি আমাদের করা রিজেকশন আমি মানতে পারিনি? আমার মন আমার নিয়ন্ত্রণের মধ্যে নেই। চুপি চুপি সাজুর পিছু নিলাম। ওর ফুপুর বাড়ির ঠিকানা দেখে নিলাম। এরপর থেকে সময় করে প্রতিদিন 1 চক্কর দিয়ে আসি। নিজের কর্মকাণ্ডে আমি নিজেই বিরক্ত। টিনেজের ছেলেদের মতন আচরণ করছি। অনর্থক সাজুর বাড়ির আশেপাশে ঘুরছি। নিজের এই 47 বছর বয়সে এই প্রথম কোনো কিছুই যেন নিজের নিয়ন্ত্রণে থাকছে না। তবে কি আমি প্রেমে পড়েছি? একদিন এভাবে ঘোরাফেরার সময় সাজুর সাথে আবার দেখা হলো। আমি তাকে দেখে কিছুটা থতমত খেয়ে পরক্ষণেই নিজেকে সামলে নিলাম। অবাক হওয়ার ভান করে বললাম, আরে আপনি এখানে? এদিকে বাসা বুঝি? শুধু শুধু অবাক হওয়ার ভান করে কী লাভ? আপনি তো প্রতিদিনই আসছেন। সেদিন আমার পিছু নিয়ে বাড়ি পর্যন্ত এসেছেন। ভেবেছি আপনি এদিকে কোথাও কাজে এসেছেন। কেন এমন করছেন? কথাটা শুনেই আমি অধঃবদনে চেয়ে রইলাম। তারপর আস্তে আস্তে বললাম, আপনার সাথে দেখা হওয়ার পর থেকে আমি কেমন যেন অদ্ভুত আচরণ করছি। আমার বয়সে এসে মানুষ এমন আচরণ করে? আমার বয়সে এসে মানুষ এমন আচরণ সাধারণত করে না। কি চান আপনি বলুন তো? আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আগামী শুক্রবার কোথাও দেখা করি, কিন্তু কথা দিতে হবে এরপর আর কখনো এমন উদ্ভট কিছু করবেন না। কথা দিচ্ছি। সেদিন সাজুর কাছে ওর নাম্বার চাইতে লজ্জা করছিল, কিন্তু নিজের নাম্বার ওকে দিয়ে এসেছি। তারপর শুধু অপেক্ষা আর অপেক্ষা। শুক্রবার সাজুর কল এলো। বিকেলে দেখা করতে বলেছে। সেদিন সাজু এলো একটা কলা পাতা রঙের শাড়ি পরে। হালকা প্রসাধনে যেন অনন্যা লাগছিল। আমি আর সাজু পাশাপাশি হাঁটছিলাম।
আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছিল। হঠাৎ সাজু আমার হাতটা ধরতে চাইলো। সাজুর হাত ধরে আমি আর একটু সাহসী হয়ে বললাম, সাজু, আপনার সাথে আমার বিয়েটা হোক আমি খুব করে চেয়েছিলাম মনে মনে। আপনাকে দেখার পর আর কাউকে দেখতে ইচ্ছে করেনি। সাজু আমার হাত চেপে ধরেই বসে রইল। সেদিনের পর থেকে সাজুর সাথে আমার প্রায় নিয়মিত করে দেখা হতে লাগলো, ফোনে কথা হতে লাগলো। সাজু তার স্বামীর সাথে সুখী নেই। ওর বাচ্চা হচ্ছে না বলে স্বামী অবহেলা করেছে। সে তাই ফুপুর বাসায় চলে এসেছে। সাজুকে নিয়ে আমি যেখানেই যাই লোকজন অবাক হয়ে তাকিয়ে থাকে, কেউ মুখ টিপে টিপে হাসেও। তাতে আমাদের কিছু যায় আসে না। আমার বয়স বেশি বলে হয়তো হাসে। 8-9 মাস যাওয়ার পর একদিন মাকে বললাম, মা, আমি বিয়ে করতে চাই, আমার মেয়েটারও মায়ের দরকার। মা খুশি হয়ে বললেন, ঠিক আছে, তাহলে পাত্রী দেখি। আমি মোবাইল বের করে আমার আর সাজুর একসাথে তোলা ছবি বের করে দেখিয়ে বললাম, আমি একে বিয়ে করব, এর নাম সাজু, ওই যে আমরা দেখতে গিয়েছিলাম। মা মোবাইলটা হাতে নিয়ে একবার মোবাইলের দিকে তাকায়, একবার আমার দিকে তাকায়। মায়ের তাকানো দেখে আমি বললাম, আরও ছবি আছে, দেখো। ছবিগুলো দেখতে দেখতে মায়ের চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারপর হঠাৎ চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। আমি তাড়াতাড়ি পাড়ার মোড়ে পল্লী ডাক্তারকে ডেকে আনলাম। তারপর ডাক্তার পরামর্শ দিল তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করতে। মেয়েটাকে পাশের বাসার এক ভাবির কাছে রেখে আমি ছুটলাম মাকে নিয়ে। মাকে হাসপাতালে ভর্তি করিয়ে ভাই বোনদের খবর দিলাম। 3 বোনের মধ্যে বড়জন এবং মেজজন কিছুক্ষণের মধ্যে হাসপাতালে পৌঁছে গেছে। ওরা বারবার জানতে চাইছে হঠাৎ মায়ের কি হলো। আমি বিস্তারিত বলতেই ওরাও সাজুর ছবি দেখতে চাইল। আমি দেখাতেই মেজ বোনের গলা চিরে আর্তচিৎকার বেরিয়ে এলো, কই, এখানে তো কোনো মেয়ে নেই, তুই তো একা সব ছবিতে। এই একই কথা বড় বোনটিও বলতে লাগলো। অথচ কি অদ্ভুত, আমি সাজুকে আমার পাশে দাঁড়ানো দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই ভাবছেন এটা কি করে সম্ভব। তো এটা হলো এক ধরনের মানসিক রোগ, যার নাম সিজোফ্রেনিয়া। এই রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বাস্তব চিন্তা একদম কমে যায়, বিভ্রম বা হ্যালুসিনেশন হয়। এই রোগে আক্রান্ত ব্যক্তি পুরোপুরি তার নিজের আলাদা কাল্পনিক জগৎ তৈরি করে নেয়, যা উপরিউক্ত চরিত্র তৈরি করেছে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।